আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। চলে আসলাম নবম শ্রেণীর গণিত বিষয়ের পঞ্চম যেই অধ্যায় বাস্তব সমস্যার সমাধানের সহ সমীকরণ, এই অধ্যায়টির নতুন আরও একটি পর্ব নিয়ে। আমাদের আজকের পর্বের আলোচ্য বিষয়টা কি? আমাদের আজকের পর্বের আলোচ্য বিষয় হচ্ছে, আমরা গত পর্ব ঠিক যেই জায়গাতে শেষ করেছিলাম আজকে ঠিক তারপর থেকে আমরা সামনের দিকে আগাচ্ছি। আজকে আমরা এই জোড়ায় কাজটি সম্পূর্ণ করব ইনশাআল্লাহ আমাদের আজকের এই পর্বটিতে। এখানে একটা জোড়ায় কাজ দেওয়া হয়েছে, এই যে একটা ছক দেওয়া আছে, এই সম্পূর্ণ ছকটা আমাদেরকে পূরণ করতে হবে একেবারে ব্যাখ্যা সহকারে। আমরা এটা সমাধান করব ইনশাআল্লাহ। এবং এখানে কথা হচ্ছে, এই ছকটা যদি আমরা পূরণ করতে যাই তাহলে সেই ক্ষেত্রে আপনারা একটা জিনিস খেয়াল করেন, লেখা আছে নিশ্চায়ক বি স্কোয়ার মাইনাস 4ac, যাকে আমরা ইংরেজিতে বলি ডিসক্রিমিনেন্ট, তাই না? ডিসক্রিমিনেন্ট, নিশ্চায়ক। তো এই যে নিশ্চায়ক, এই নিশ্চায়কের মানটা কত, নিশ্চায়কের প্রকৃতিটা কেমন, নিশ্চায়কের উপর নির্ভর করে মূল মানে কি, ফলাফল, রেজাল্ট, এই মূলটা কেমন বের হবে, আমাদেরকে এই বিস্তারিত জিনিসপত্রগুলো লিখতে হবে। তার মানে এখানে অনেকগুলো ঘর পূরণ করতে হবে। এই জন্য আমরা আজকের পর্বে শুধু এই ছকটাই পূরণ করবো ইনশাআল্লাহ। এখানে এই ছকটা পূরণ করার আগে আমি শুধুমাত্র আপনাদেরকে আগের পর্বে আমরা যেটা শিখেছিলাম সেখানের একটু অংশ আপনাদেরকে একটু দেখিয়ে আনতে চাই। অনুগ্রহ করে 132 নম্বর পৃষ্ঠার এই ছকটার দিকে আপনারা সবাই একটু মনোযোগ দিবেন খুব ভালো করে। এই ছকটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের আজকের পর্বের কাজটা করার জন্য। এখানে আমরা জানতাম বি স্কোয়ার মাইনাস 4ac, এটাকে আমরা বলি নিশ্চায়ক বা ডিসক্রিমিনেন্ট। এই নিশ্চয়কের উপরে নির্ভর করবে ফলাফলটা কেমন বের হবে। ফলাফলটা কি বাস্তব বের হবে নাকি অবাস্তব বের হবে, ফলাফলটা সমান বের হবে নাকি অসমান বের হবে, ফলাফলটা কি মূলত বের হবে নাকি অমূলত বের হবে। আপনারা জানেন যে ফলাফল দুইটা বের হয়, x1 একটা ফলাফল, আবার x2 আরেকটা ফলাফল, ঠিক না? দুইটা ফলাফল বের হয়। তাহলে এই যে দুইটা ফলাফল বের হবে, এই দুইটা ফলাফল কি একে অপরের ফলাফল সমান হবে কিনা, দুইটা ফলাফল কি মূলত বের হবে নাকি অমূলত বের হবে, ফলাফলগুলো কি বাস্তব নাকি অবাস্তব, এটা নির্ভর করবে এই নিশ্চায়কের মানের উপরে। বি স্কোয়ার মাইনাস 4ac, এখানে তো আমরা ইংরেজি অক্ষর দেখতেছি বি এ সি, কিন্তু অঙ্ক করতে গিয়ে তো আমরা মান পাবো, আমরা সেই মানগুলোকে এখানের মধ্যে স্থাপন করে দেখব রেজাল্টটা কেমন আসে। যদি নিশ্চায়কের মান শূন্যর সমান হয় তাহলে এই দুইটা রেজাল্ট বাস্তব হবে, এই দুইটা রেজাল্ট সমান হবে, এই দুইটা রেজাল্টই কি হবে বলে দিছে উভয়ই সমান হবে। এই যে উভয়ই সমান হবে, উভয়টা সমান হবে। আর যদি নিশ্চয়কের মান মানে বি স্কোয়ার মাইনাস 4ac, এই মানটা জিরোর চাইতে বড় হয়, বি স্কোয়ার মাইনাস 4ac এটার মানটা যদি জিরোর চাইতে বড় হয় এবং পূর্ণবর্গ সংখ্যা হয়, এগুলো আজকে আমরা ক্লাসে প্রমাণ পেয়ে যাবো ইনশাআল্লাহ, একদম প্রমাণ পেয়ে যাব। যদি দেখতে পাই বি স্কোয়ার মাইনাস 4ac এটার মান জিরোর চাইতে বেশি এবং পূর্ণবর্গ, তখন এই দুইটা রেজাল্ট মানে এই যে মূল দ্বয়, এটাও মূল এটাও মূল, মূল দ্বয় বাস্তব বের হবে, অসমান হবে, সমান হবে না, অসমান হবে, দুইটা রেজাল্ট অসমান এবং মূলদ হবে। আর যদি নিশ্চয়কের মান জিরোর চাইতে বড়, ঠিক আছে, কিন্তু পূর্ণবর্গ না, পূর্ণবর্গ না, আগেরটা ছিল পূর্ণবর্গ আর এখন একটা কি পূর্ণবর্গ না, তাহলে এই যে মূল দ্বয় মানে রেজাল্ট দুইটা, মূল দ্বয় বাস্তব বের হবে, অসমান বের হবে, তবে অমূলদ হয়ে যাবে। কি হয়ে যাবে? অমূলদ। যদি পূর্ণবর্গ না হয় তাহলে রেজাল্টটা অমূলদ হয়ে যাবে। আর যদি নিশ্চয়কের মান শূন্যর চাইতে ছোট হয়, ইম্পর্টেন্ট কথা, ইম্পর্টেন্ট কথা, নিশ্চয়কের মান যদি শূন্যর চাইতে ছোট হয়, শূন্যর চাইতে ছোট মানে কি, এটা ঋণাত্মকের দিকে চলে যাবে, শূন্যর চাইতে ছোট মানে কি, এটা ঋণাত্মকের দিকে চলে যাবে, তখন এই দুইটা রেজাল্ট বাস্তবে পাওয়া যাবে না, এটা অবাস্তব হয়ে যাবে, বাস্তবের কোনো মান পাওয়া যাবে না। কারণ এই নিশ্চয়কটা একটা রুটের ভিতরে থাকে। সবাই একটু খেয়াল করেন, এই যে নিশ্চয়ক বি স্কোয়ার মাইনাস 4ac এটা কিসের ভিতরে থাকে? রুট চিহ্নের ভিতরে থাকে। তো আপনি অঙ্ক করতে 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 নিশ্চয়কের মান জিরোর চাইতে ছোট মানে ঋণাত্মক হয়ে গেছে, তাহলে রুট চিহ্নের ভিতরে ঋণাত্মক সংখ্যা, রুটের ভিতরে যদি ঋণাত্মক মান বের হয়ে যায় তখন সেটা আর বাস্তবে থাকে না, এটা অবাস্তব হয়ে যায়। আশা করি আপনি এটা সবাই আগে থেকেই জানেন ইনশাআল্লাহ। তাহলে রুটের ভিতরে ঋণাত্মক মান বসানো যাবে না। মান বসানো যাবে না বলতে অঙ্ক করতে 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 ফলাফল হিসাবে
রুটের ভিতরে ঋণাত্মক মান বসানো যাবে না। আমি অঙ্কের শুরুতে রুটের ভিতরে মাইনাস সংখ্যা বসেছি, ওটা কোনো বিষয় না, কিন্তু আমি অঙ্ক করতে করতে অঙ্ক শেষ করে ফেলছি, শেষে গিয়ে দেখা গেল রুটের ভিতরে মাইনাসের সংখ্যা আসছে, হবে না। ঠিক আছে, তাহলে এটাই বললো যে নিশ্চয়কের মান যদি 0-র চাইতে ছোট হয়, তার মানে যদি ঋণাত্মক হয়ে যায়, তাহলে সমীকরণটির কোনো বাস্তব মূল নেই। বাস্তব মূল মানে কি? রেজাল্ট। বাস্তবের কোনো রেজাল্ট এখানে আমাদের বের হবে না। তো এটা আমরা আগের ক্লাসের সার সংক্ষেপটা একটু শুনলাম। এখন আমরা চলে যাব আমাদের আজকের ক্লাসের মূল আলোচ্য বিষয়ের মধ্যে। এই যে ছকটা দেওয়া আছে, এই ছকটা আমরা সম্পূর্ণ করব। তবে তারা আমাদেরকে সহযোগিতা করছে। প্রথমে তারা একটা সমীকরণ দিয়ে দিল, হ্যাঁ, একটা সমীকরণ দিয়ে দিল। আপনারা জানেন এই সমীকরণটা কিসের হিসাবে লেখা আছে? ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। আপনারা জানেন দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ হলো এইটা, ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। জিনিসটা কি? জিনিসটা হচ্ছে যেই চলকের উপরে স্কয়ার আছে তাকে আমরা প্রথমে বসাবো, তারপরে চলকের উপরে পাওয়ার 1 আছে তাকে আমরা দ্বিতীয়তে বসাবো, আর যার সাথে কোনো চলক নাই, শুধু সংখ্যা তাকে আমরা তৃতীয়তে বসাবো। ইকুয়াল টু চিহ্নর পরে 0 থাকবে। আবারও খেয়াল করেন, প্রথমে স্কয়ার দেওয়া সংখ্যাটা প্রথমে বসবে, এরপরে স্কয়ার ছাড়া যেটা মানে x এর পাওয়ার 1, প্রথমে x², এরপরে x1, এরপরে x⁻0। এখানে কিন্তু x⁻0 আছে, x⁻0 মানে 1, c কে 1 দ্বারা গুণ দিলে c হয়ে যায়। তাহলে এই সিরিয়ালটা মেনটেন করতে হবে। অঙ্ক করতে গেলে এই সিরিয়ালটা মেনটেন করা লাগবে। চলেন অঙ্ক শুরু করে দেই তাহলে। প্রথমেই তার একটা সমীকরণ দিল, 2x² - 10x + 9 = 0। ভালো করে খেয়াল করে দেখবেন, x² এর সামনে 2 আছে, এটা হচ্ছে a এর মান, a এর মান 2, a এর মান কি? 2। x এর সামনে -10 আছে, এটা হচ্ছে b এর মান, কত -10। আর লাস্টে আছে c, এটা হচ্ছে 9, c এর মান। তাহলে a এর মান 2, b এর মান -10, c এর মান 9। আসেন আমরা এবার কি লিখলাম? নিশ্চায়ক b² - 4ac। b এর মানটা কত বললেন আপনি? -10, তাহলে -10² -4। a এর মানটা কত বলছেন? 2, বসান 2। c এর মানটা কত বলছেন? 9, বসান 9। -10 কে স্কয়ার করলে হয় 100, 4 দুগুণে 8, 8 নং 72, 100 থেকে 72 বিয়োগ করলে হয় 28। আমরা দেখলাম b² - 4ac এটার মান বের হইছে 28। b² - 4ac এটার মান কি বের হইছে? 28। বলেন 28 এটা কি শূন্যের চাইতে বড়? 28 এটা কি শূন্যের চাইতে বড়? তাহলে দেখেন একটু আগে আমরা এটা কি দেখে আসছিলাম, এই যে এখানে আমরা কি দেখে আসছিলাম যে নিশ্চয়কের মান যদি শূন্যের চাইতে বড় হয়, আচ্ছা শূন্যের চাইতে বড় হইল, আচ্ছা 28 কি পূর্ণবর্গ সংখ্যা? কোন সংখ্যাকে স্কয়ার করার মাধ্যমে কি 28 কে লেখা যায়? না, লেখা যায় না। তাহলে সেই ক্ষেত্রে পূর্ণবর্গ সংখ্যা না। তাহলে b² - 4ac এর মান 0-র চাইতে বড়, কারণ এটার মান তো 28, এটার মান তো 28, তো 28 শূন্যের চাইতে বড়, কিন্তু 28 তো পূর্ণবর্গ না। তাহলে সেই ক্ষেত্রে দুইটা রেজাল্ট বের হবে, মূল দ্বয়। রেজাল্টগুলো হবে বাস্তব, রেজাল্টগুলো হবে অসমান, মানে x1 এর মান x2 এর মান, দুইটা রেজাল্টগুলো হবে অসমান এবং রেজাল্টগুলো হবে অমূলদ। তাহলে সেই হিসাবে আমরা এখানে দেখেন কি লিখলো, এই দেখেন এখানে কি লিখলো, সেটা হচ্ছে এই যে 28, এই 28 মানে হচ্ছে 0-র চাইতে বড় এবং 28 পূর্ণবর্গ না। এই যে আমি লিখলাম প্রকৃতি, নিশ্চয়কের প্রকৃতি। কার প্রকৃতি? নিশ্চয়কের প্রকৃতি 28, এটা শূন্যের চাইতে বড় এবং পূর্ণবর্গ সংখ্যা না। তাহলে এইটা হচ্ছে নিশ্চয়কের মান। তো নিশ্চয়কের মানের প্রকৃতি কেমন সেটা দেখলাম। আর এটা হচ্ছে মূল মানে রেজাল্ট। তাহলে মূলের প্রকৃতি কেমন হবে? সেটা হচ্ছে মূলের প্রকৃতি হবে বাস্তব, অসমান, অমূলদ। চলেন আমরা এখন অঙ্ক করতে থাকি, মাত্র তো শুরু করলাম, আস্তে আস্তে করতে থাকি, আপনারা সবাই বুঝে যাবেন ইনশাআল্লাহ। দেখেন যেই বিষয়টা, সেটা হচ্ছে আমাদের সামনে এখন 2 নম্বর অঙ্ক আসলো। 2 নম্বর অঙ্ক আগেটা একটু মুছে দেই নাকি? আচ্ছা ঠিক আছে, আমরা একটু তাকাই। 2 নম্বর যে সমীকরণ, এটা জাস্ট একটু নাম্বার দিছে, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, এরকম আর কিছু না। 2 নম্বর সমীকরণের দিকে যদি আমরা একটু তাকাই, তাহলে আমরা দেখতে পাবো 7x² - x + 2 = 0। এটা একটা সিরিয়াল মেনটেন হয়েছে, x² x⁻1 আর এটা হচ্ছে c, তাই তো? একটা সিরিয়াল মেনটেন, ax², তারপরে bx, তারপরে c, সিরিয়াল মেনটেন হয়েছে। এবার আমরা কি লিখতে পারি একটু চিন্তা করেন তো। এবার আমরা কি লিখতে পারি সেটা হচ্ছে এখানে
বি স্কয়ার, এখানে বি এর মান কত, বি এর মান এই যে এক্স এর সামনে কোনো সংখ্যা নাই মানে কি -1 আছে না, এক্স এর সামনে 1 আছে না, এক্স এর সামনে 1 আছে না, আমরা কিন্তু চিহ্ন সহ নিব, চিহ্ন সহ নিব। তাহলে এক্স এর সামনে কি আছে -1, তাহলে আমরা লিখব -1 হোল স্কয়ার -4 ইনটু এ এর মান, এ এর মান 7, সি এর মান এই যে সি এর মান 2, তাহলে হচ্ছে 2। তাহলে রেজাল্টটা কত আসে, -1 কে স্কয়ার করলে হয় 1, -4 সাথে 28, 28 দুগুণে 56, তাহলে রেজাল্ট আসবে -55। আচ্ছা -55 এটা কি জিরোর চাইতে ছোট না, এটা জিরোর চাইতে ছোট না, তাহলে আমরা এই ঘরের মধ্যে লিখে দিব যে বি স্কয়ার -4ac লেস দেন 0, লেস দেন 0, বাস এতটুকু লিখে দিলাম। এবং হ্যাঁ লেস দেন 0 এতটুকু লিখে দিলাম। এবার মূলের প্রকৃতিতে গিয়ে লিখব বাস্তব কোনো সমাধান নেই, কোনো বাস্তব মূল নেই। কারণ আমরা কি জানি, নিশ্চয়কের মান যদি 0-র চাইতে ছোট হয়, নিশ্চয়কের মান যদি 0-র চাইতে ছোট হয়, তাহলে কোনো বাস্তব মূল নেই, বাস্তব কোনো সমাধান নেই। আমরা এই কথা যদি একটু সুন্দরভাবে এখান থেকে একটু দেখি, সবাই একটু তাকান, আপনাদের জন্য এইগুলো রেডি করা এখানের মধ্যে আমাদের স্কুল ম্যাথমেটিক্স বই আশা করি আপনারা সবাই জানেন, সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ। আচ্ছা তাহলে এখন দেখেন যে বিষয়টা, সেটা হচ্ছে এই যে এই জায়গাটার মধ্যে একটু তাকাই, এই জায়গাটার মধ্যে একটু তাকাই, হ্যাঁ এই জায়গাটার মধ্যে একটুখানি তাকাই আমরা। সেটা হচ্ছে বি এর মান -1, তাহলে আমরা -1 বসাইলাম, তাকে স্কোয়ার করতে হবে -4, এ এর মান হচ্ছে 7 বসাইলাম 7, সি এর মান হচ্ছে 2 বসাইলাম 2, ফলাফল আলটিমেটলি -55। আমরা দেখলাম বি স্কোয়ার -4ac এই যে মানটা বের হয়েছে এটা 0-র চাইতে ছোট। যেহেতু নিশ্চয়কের মান 0-র চাইতে ছোট, আমরা বলবো মূলের প্রকৃতি কি হবে, কোনো বাস্তব মূল নেই, কোনো বাস্তব মূল নেই। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। অর্থাৎ এই অঙ্কটা যখন আমরা করতে যাব তখন আমরা সত্যিকার অর্থে কোনো বাস্তব মূল পাবো না, বাস্তব কোনো সমাধান পাবো না। রেজাল্ট আমাদের সামনে আসবে, রেজাল্ট আমাদের সামনে আসবে, কিন্তু সেটা হচ্ছে অবাস্তব, বাস্তবের কোনো সংখ্যা আমাদের সামনে আসবে না এই অঙ্কটার ক্ষেত্রে। এবার চলেন এর পরেরটাতে যাই, এর পরেরটাতে যাই, কালারটাও চেঞ্জ করি। এটা হচ্ছে 3 নম্বর সমীকরণ। আশা করি আপনাদের সবার সামনে বই আছে, একটু মিলিয়ে মিলিয়ে দেখবেন ইনশাআল্লাহ। দেখেন 3 নম্বর যেটা, এখানে সিরিয়াল ব্রেক করা আছে, আমাদেরকে আগে সিরিয়াল করতে হবে, আমাদেরকে আগে সিরিয়াল করতে হবে। -5 + 7x + 6x² = 0। যদি একটু সিরিয়াল করি, আমরা এই x² আগে লিখব 6x², তারপরে +7x, তারপরে -5 = 0। আমরা একটু সিরিয়াল করে নিলাম, আপনি একটা লাইন একটু পেন্সিল দিয়ে লিখে নিলেন, সমস্যা কি? এটা ভুল করে নাই, এটা ভুল করে না, এটা আপনাকে চেক করতেছে, এটা ইচ্ছে করেই লিখছে এটা। ওকে, আমরা সিরিয়াল করে নিলাম। যদি আপনি নাও লেখেন, মনে মনে হিসাব নিকাশ করে ফেলেন, না লিখলেও সমস্যা নেই, না লিখলেও সমস্যা নেই, যদি বুঝে যান এটাই মেইন। দেখেন এখানে x² এর সামনে যেটা আছে এটা হচ্ছে a এর মান, x এর সামনে যেটা আছে এটা হচ্ছে b এর মান, আর লাস্টে শুধু সংখ্যা হিসেবে যেটা আছে এটা হচ্ছে c এর মান। তাহলে a এর মান 6, b এর মান 7, c এর মান -5 বসাবো। আমরা এখন মানগুলো বসাবো। নিশ্চয়কের যেটা আমরা জানি b² -4ac, তাহলে b এর মান কত বলছি 7, তাহলে আমরা কি লিখবো 7², এই যে লিখে দিলাম 7²। সূত্রের -4 4, a এর মান দেখেন 6 c এর মান -5। আমরা যখন হিসাব করি 7 কে স্কয়ার করলে 49, আর মাইনাসে মাইনাসে প্লাস, 4 6 24, 5 24 120, 49 আর 120 যদি যোগ করি 169। এই 169 কার মান? কার মান? এই 169 হচ্ছে নিশ্চয়কের মান, b² -4ac এর মান হচ্ছে 169। আপনারা আমাকে একটু বলেন তো, এই 169 কি শূন্যের চাইতে বড় না? হ্যাঁ, শূন্যের চাইতে বড়। তাহলে নিশ্চয়কের মান যেটা বের হইছে এটা শূন্যের চাইতে বড়। আচ্ছা ঠিক আছে, বুঝলাম শূন্যের চাইতে বড়। এটা কি পূর্ণবর্গ? হ্যাঁ, এটা পূর্ণবর্গ। কারণ 169 এটাকে লেখা যায় 13²। 169কে কি লেখা যায়? 13², অর্থাৎ পূর্ণবর্গ সংখ্যা। একটি পূর্ণ সংখ্যাকে বর্গ করার পরে 169 বের হয়, এই জন্য এটাকে বলা হবে পূর্ণবর্গ সংখ্যা। এটাকে কি বলা হবে? পূর্ণবর্গ সংখ্যা। তাহলে আমরা দেখলাম নিশ্চয়কের মান শূন্যের চাইতে বড় এবং পূর্ণবর্গ সংখ্যা। দেখেন পাশে এটাই লেখা আছে, এটার মান শূন্যের চাইতে বড় এবং পূর্ণবর্গ সংখ্যা। যদি এমনটা হয়ে থাকে তখন আপনি যখন অঙ্ক করবেন, রেজাল্ট আপনি যে দুইটা রেজাল্ট পাবেন x1 x2 দুইটা রেজাল্ট পাবেন না অঙ্কের শেষে? অঙ্কের শেষে দুইটা রেজাল্ট পাবেন, ওই দুইটা রেজাল্ট বাস্তব হবে,
বাস্তব সংখ্যা পাবেন। কিন্তু ওই দুইটা রেজাল্ট সমান হবে না, ওই দুইটা রেজাল্ট অসমান হবে। কি হবে? অসমান, দুইটা রেজাল্ট ভিন্ন ভিন্ন হবে। আচ্ছা ঠিক আছে, এবং দুইটা রেজাল্ট হবে মূলদ। দুইটা রেজাল্ট কি হবে? মূলদ। আপনি তাদেরকে ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারবেন, p/q আকারে প্রকাশ করতে পারবেন ইনশাআল্লাহ। এবার আসেন পরবর্তী অঙ্কটার মধ্যে আমরা তাকাই। 4 নম্বর যে সমীকরণটা আমাদের সামনে আছে, একটু সিরিয়াল করি আমরা, একটু সিরিয়াল করি। আগে একটু কালারটা চেঞ্জ করে ফেলি। যদি একটু সিরিয়াল করি, -3x² আমাদের সবার সামনে আসবে, -2xটা মাঝখানে বসলো, +5টা শেষে বসলো। এই হয়ে গেল আমাদের সামনে নতুন একটা সমীকরণ। আমি যদিও আপনাদেরকে দেখানোর জন্য, বোঝানোর জন্য লাইনটাকে এখানে সাজিয়ে লিখেছি, আপনারা না লিখলেও চলবে, শুধু বুঝে গেলেই হবে ইনশাআল্লাহ। এখানে আমাদের দেখেন x² এর সামনে যেটা আছে এটা হচ্ছে a এর মান, x এর সামনে যেটা আছে এটা হচ্ছে b এর মান, আর এটা হচ্ছে c এর মান। চলো আমরা এখন নিশ্চয়কের মান বের করব। b এর মান -2 করেন তাকে স্কয়ার, মাইনাস চিহ্ন দেন, 4 দেন, a এর মান বসাইতে হবে, a এর মান কি? -3 দেন, c এর মান বসাইতে হবে 5 দেন, পুরোটা রেজাল্ট বের হইল 64। আচ্ছা নিশ্চয়কের মান 64, এটা 0-র চাইতে বড়। 64 কি পূর্ণবর্গ সংখ্যা? হ্যাঁ পূর্ণবর্গ সংখ্যা। 8 × 8 = 64, 8² = 64, তাহলে এটা পূর্ণবর্গ সংখ্যা। তাহলে যদি এমনটাই হয়ে থাকে তাহলে রেজাল্ট আগেরটার মতোই হবে। ওই যে কথাবার্তাগুলো একই রকম হবে আগেরটার মতো। ওকে ঠিক আছে, আমরা এটাও বুঝলাম। এবার চলেন আমরা পরেরটাতে যাই, আবার কালারটা একটু চেঞ্জ করি নাকি? আচ্ছা ঠিক আছে, এবার দেখেন যে বিষয়টা, এটাকে যদি সিরিয়াল করি একটু বোঝানোর জন্য, x² আগে, -14x + 49 = 0। এখানে a এর মান, x² এর সামনে কিছু নাই মানে 1 আছে, তাহলে a এর মান হচ্ছে 1, b এর মান হচ্ছে -14, চিহ্ন সহ নিতে হবে -14, c এর মান হচ্ছে 49। নিশ্চয়ক আমরা বলতে যেটা বুঝি b² - 4ac, আমরা এখন মান বসাবো। b কোনটা? -14, তাহলে b এর মান বসাইলাম, এবার স্কয়ার দিলাম, -4 দিলাম, a এর মান 1, c এর মান 49। পুরাটা যদি হিসাব নিকাশ করি রেজাল্ট আসে 0। কি পাইলাম? নিশ্চয়কের মান 0-র সমান। নিশ্চয়কের মান 0-র সমান। যদি নিশ্চয়কের মান 0-র সমান হয়, ভালো করে একটু খেয়াল করেন ভাইয়া, নিশ্চয়কের মান 0-র সমান। যদি নিশ্চয়ক, আচ্ছা এখানে কি বলছে? পূর্ণবর্গ সংখ্যা, 0কে স্কয়ার করলে 0ই হয়, এই জন্য এটাকে পূর্ণবর্গ সংখ্যা বলা হয়েছে। আচ্ছা ঠিক আছে, তো আমরা দেখলাম যে নিশ্চয়কের মান 0-র সমান। যদি নিশ্চয়কের মান 0-র সমান হয়, একটু ইম্পর্টেন্ট কথা, যদি নিশ্চয়কের মান 0-র সমান হয়, আপনি অঙ্ক করার পরে যে দুইটা রেজাল্ট পাইবেন, x1 x2 দুইটা রেজাল্ট পাবেন, দুইটা রেজাল্টই বাস্তব হবে, দুইটা রেজাল্টই অবশেষে সমান হবে। কথাটা খেয়াল করছি? এতক্ষণ যাবত কিন্তু আমরা রেজাল্ট অসমান এরকম পাইতেছিলাম, আর এখন আমরা পাইলাম সমান। তাইলে x1 এর যেই মান x2 এরও সেই মানই হবে। কখন? যখন নিশ্চয়কের মান 0-র সমান হবে। যখন নিশ্চয়কের মান 0-র সমান হবে তখনই আমরা দেখব মূলদ্বয়, মানে দুইটা রেজাল্ট মূলদ্বয়, তাদের রেজাল্ট সমান হবে। বাস্তব সমান এবং মূলদ, বাস্তব সমান এবং মূলদ। ঠিক আছে, এবার আসেন লাস্ট যেই লাইনটা আমাদের সামনে আছে, লাস্ট সমীকরণ। অঙ্কগুলো করতে কিন্তু মজাই লাগলো, একেবারে সহজ সহজ অঙ্ক। আচ্ছা এটা আবার একটু সিরিয়াল করা আছে, যে এতক্ষণ তোমাদেরকে ঘুরাইলাম, এখন আবার সিরিয়াল করে দিলাম। a এর মান 3, b এর মান -5, c এর মান 4। আমরা এবার নিশ্চয়কের মানগুলো এখানে বসাই দিলাম, বসাই দেখলাম রেজাল্ট হিসাবে আমাদের সামনে আসলো, -23। নিশ্চয়কের মান -23, -23 মানে 0-র চাইতে ছোট। কারণ 0-র চাইতে ছোট যে কোনো সংখ্যাই ঋণাত্মক হয়, 0-র চাইতে ছোট যে কোনো সংখ্যাই ঋণাত্মক হয়। এটা যেহেতু ঋণাত্মক, তার মানে এটা 0-র চাইতে ছোট, তাহলে নিশ্চয়কের মান 0-র চাইতে ছোট। আর যখনই দেখবেন নিশ্চয়কের মান 0-র চাইতে ছোট হয়ে গেছে, ওই অঙ্ক করতে গিয়ে আপনি বাস্তব সমাধান পাইবেন না, বাস্তব সমাধান পাওয়া যাবে না। তাহলে কোনো বাস্তব মূল নেই। বারবার বলতেছি, মূল মানেই কিন্তু রেজাল্ট, মূল মানেই রেজাল্ট। কোথাও কোথাও মূলের জায়গায় বীজ লেখা থাকে, বীজ, হ্যাঁ এই যে এরকমভাবে বীজ লেখা থাকে, মূল, বীজ, সমাধান সব একই শব্দ প্রকাশ, একই অর্থ প্রকাশ করে থাকে। তাহলে আমরা দেখলাম এই পুরো ছকটা নিশ্চয়কে নিয়েছিল, আমরা পুরো ছকটা আলহামদুলিল্লাহ পূরণ করে ফেললাম। এই যে আমাদের সামনে এই পুরো ছকটা আলহামদুলিল্লাহ আমরা পুরোটা কমপ্লিট করে ফেললাম। এখানে আমাদের লাস্টের এই সমীকরণটার মধ্যে একটু দেখাই, যেটা আমরা অলরেডি করে ফেলছি। এখানে তো আমাদের সাথে একটু মজা করছে কি, সমীকরণটা দেওয়া ছিল না, দেওয়া ছিল এই অংশটা দেওয়া ছিল। আপনি একটু চিন্তা করেন তো, নিশ্চয়কের মধ্যে আমরা কি লিখে থাকি?
বি স্কোয়ার মাইনাস 4ac এরকম লিখে থাকি না? তাহলে এই ব্র্যাকেটের ভিতরের এই মানটা কি বি এর মান, এই মানটা কি বি এর মান, এই যে 3 এটা কার মান এ এর মান, এই 4 এটা কার মান সি এর মান। আসলে আমরা এখন সমীকরণ তৈরি করে ফেলি। আমরা সমীকরণ তৈরি করতে গিয়ে কি লিখে থাকি? এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। লাইনটা আমি এমনি লিখছি, একটু পরেই মুছে দিব, শুধু আপনাদেরকে বোঝানোর জন্য লিখছি। এ এর মান কত? এ এর মান 3 বসায় দিলাম এক্স স্কোয়ার প্লাস বি এর মান কত? -5। যদি -5 বসাইতে যাই একটু চিন্তা করেন, প্লাসে মাইনাসে তো মাইনাস হয়ে যায়, তাহলে আমরা -5 লিখে দিতে পারি একেবারে। -5 পাশে এক্স প্লাস সি এর মান কত? 4, তাহলে আমরা বসাই দিলাম 4। তাহলে আমরা যদি এই লাইনটা মুছে দিই আশা করি আপনাদের বুঝতে সুবিধা হবে। বাস, সমীকরণ চলে আসছে আমাদের সামনে, সমীকরণ চলে আসছে আমাদের সামনে। তাহলে এই যে এখানে কিন্তু স্কোয়ার হবে, স্কোয়ার হবে, স্কোয়ার হবে 3x স্কোয়ার মাইনাস 5x প্লাস 4 ইকুয়াল টু 0। 3x স্কোয়ার মাইনাস 5x প্লাস 4 ইকুয়াল টু 0। এখানে 3 পাইলাম, 3 হচ্ছে এ, ওই যে ওখানে এ এর মান উল্লেখ করাই আছে, আমরা জানি যে এটা হচ্ছে এ এর মান, এই যে এটা হচ্ছে এ এর মান। হ্যাঁ, তাহলে এ এর মানটা বসাইলাম এক্স স্কোয়ার মাইনাস বি এর মানটা, মানে বি এর মান -5 তাকে বসাইলাম এক্স, তারপরে সি এর মান 4 তাকে বসাইলাম। সমীকরণ তৈরি হয়ে গেল। এখানে হিসাব নিকাশ করেন, -5কে স্কোয়ার করলে হবে 25। কত হবে? 25। তারপরে -3 × 12, 4 × 12 48। যদি আমরা 25 থেকে 48কে বিয়োগ করি, বিয়োগ 23। এটাই তো আসে, এটাই তো আসে। আমরা এটাই এখানেতে, এই যে এইটাই এখানেতে করে দেখানো হয়েছে, এটাই এখানেতে করে দেখানো হয়েছে। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। তাহলে আজকের এই ক্লাসটাতে আমরা এই জোড়ায় কাজের অঙ্কটা সমাধান করলাম। হ্যাঁ, আমরা এখানে যেহেতু জায়গা কম, জায়গা অতটা নাই, যেন হাতে লিখে লিখে দিলাম না, স্কুল ম্যাথমেটিক্স বইটার মধ্যে যে লেখা আছে আপনাদেরকে দেখাই দিলাম। আশা করি আপনারা সবাই উপকৃত হয়েছেন ইনশাআল্লাহ। তাহলে আজকের পর্বে নিশ্চয়কের মান বের করার জন্য এই যে ছকটা আমাদেরকে দেওয়া হইল, যে নিশ্চয়কের মান 0-র সমান হইলে রেজাল্ট কেমন হবে, নিশ্চয়কের মান 0-র ছোট হইলে রেজাল্ট কেমন হবে, নিশ্চয়কের মান 0-র চেয়ে বড় হইলে মান কেমন হবে, পূর্ণবর্গ না রেজাল্টগুলো কেমন হবে, আমরা সেগুলো বিস্তারিতভাবে এখানে আমাদের লিখে দিয়েছি। তাহলে আজকের পর্ব যারা আপনারা শুরু থেকেই শেষ পর্যন্ত আমাদের সাথে যুক্ত ছিলেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।